স্টিং ভিডিওর পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। চক্রান্তের অভিযোগে সরব হয়েছেন হুমায়ুন কবির। পুরো ভিডিও সামনে আনার চ্যালেঞ্জ ভরতপুরের বিধায়কের। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি পুরো ভিডিও সামনে আনার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমার কাছে 51 মিনিটের ভিডিও আছে, ওরা দেখিয়েছে 19 মিনিট। অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে একজনকে সন্ন্যাসী সাজিয়ে পাঠিয়েছিলেন, আরেকজন দিল্লির সাংবাদিককেও পাঠানো হয়েছিল। দুজনকেই সামনে এনে পুরো ভিডিও প্রকাশ করব, পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। ভিডিওতে কোনো সামনাসামনি আপনার বা আমার সঙ্গে ছবি বা নরেন্দ্র মোদীর সঙ্গে করছি না, অমিত শাহর সাথে করছি না, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে করছি না, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাথে করছি, সেটা কিন্তু দেখাতে পারেনি। শুধু আমি কথা বলছি, অপরদিকে হিন্দিতে কথা বলছে, আমিও তার সাথে হিন্দিতে কথা বলেছি। সেটা আমার কাছে ডকুমেন্টস আছে প্রায় 51 মিনিটের। আর ভিডিও দেখানো হয়েছে কত? 19 মিনিট 14 সেকেন্ডের। আমি পুরো ভিডিও সামনে আনবো। সেই ভিডিও অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে লোক পাঠিয়ে একজন মহারাজের বেশে এবং একজন সাংবাদিক সেজে, সে দিল্লির সাংবাদিক, অভিষেকের লোক, সেই সাংবাদিককেও তুলে আনবো এবং এই মহারাজকেও তুলে আনবো আপনাদের সামনে। এটা প্ল্যান। হুমায়ুন কবিরকে মুসলমান নেতা হতে দেবে না, মুসলমানদের নেতা হতে দেবে না। আপনারা শুনলেন, হুমায়ুন কবির বলছেন সাংবাদিক সেজে আমার কাছে এসেছিল, সেই সাংবাদিককে তুলে আনবো। পুরো ভিডিও আমার কাছে রয়েছে, প্রায় 51 মিনিটের ভিডিও। ওরা তো শুধু দেখিয়েছে 19 মিনিটের ভিডিও। পুরো ভিডিও সামনে আনার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পুরো ভিডিও সামনে আনার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির। সেই ভিডিওতে যেটা তৃণমূল দেখিয়েছিল তাদের সাংবাদিক বৈঠকে, কি ছিল সেই ভিডিওয় দেখাবো একবার। मेरा पास पैसा चाहिए, मैं मुसलमान को इकट्ठा करने के लिए, उनको चुनाव में मेरा पास वोट लेने के लिए, वो एक एक सीट में 3 करोड़ 4 करोड़ खर्चा होगा। आपको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये आपका जो लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं? मैं पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तब बहुत। मतलब 1000 करोड़। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको नहीं मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1-1 हजार करके 12 महीने में एक साल में 12,000 है, वो दिया 10,000 करके पर फैमिली। तो पूरे वोट तो आपका पास चला गया। मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन वो लोग क्या इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा। कॉन्फिडेंस के साथ हायर अथॉरिटी को बता देते हैं कि आपका ये धनराशि चाहिए, ये अगर आपको अमाउंट मिल गया तो आगे जाके आप एटलीस्ट 50 to 60 वोट आप आपको जो 1000 देना है मेरा एक साथ में नहीं चाहिए, मैं पार्टली देना चाहिए। तो मैं आपको यही बोलते हैं जितना जल्दी है 2 करोड़ 200 करोड़ दे दीजिए। আমি শ্রীতম সোনা ব্যানার্জি, এই গণতান্ত্রিক অভিযানে আপনাদের সবাইকে স্বাগত। এখানে প্রতিশ্রুতিগুলো এতটাই হাই ভোল্টেজ যে ইলেকট্রিসিটি না থাকলেও আলো জ্বলে ওঠে। যেখানে প্রতিশ্রুতির গতিবেগ নাসার রকেটের থেকেও দ্রুত, আর তার বাস্তবায়নের গিয়ার আর অ্যাক্সিলারেটর রয়েছে প্রার্থীদের হাতে। তাহলে আসুন শুরু করি সোনারপুর উত্তর দক্ষিণ কনস্টিটিউয়েন্সি থেকে আমাদের এই মজার, রহস্যময় এবং কল্পবিজ্ঞানের সফর, যেখানে প্রত্যেকটা উত্তর শোনার পরে আপনার মনে হবে যে এটা কি কোনো সিনেমা, না জাস্ট একটা ট্রেলার, নাকি পোস্টার রিভিল। গুগল ম্যাপস আর আপনার মধ্যে যদি কম্পিটিশন হয় যে এখানকার রাস্তা কে সব থেকে ভালো চেনে, তাহলে কে জিতবে, গুগল ম্যাপস না আপনি? অবশ্যই আমি। আপনার ফেভারিট অপোনেন্ট পার্টি কারা এবং কেন? আমি কোনো অপোনেন্ট পার্টিকে ফেভার করছি না এই মুহূর্তে, কারণ মানুষ ফেভার করছেন না। আচ্ছা, আপনার জীবন নিয়ে যদি একটা সিনেমা হয়, তাহলে সেই সিনেমাতে আপনি লিড রোলে কাকে দেখতে চান? আমাদের যখন কিছু ছিল না, বাবা বাংলাদেশ চলে যাওয়ার পর মা যখন এখানে সায়া ব্লাউজ সেলাই করে আমাকে বড় করেছে, সে একটা সেলাই মেশিন, সেটা আমার ঠাকুমা আমার মাকে দিয়ে বলেছিল যে জ্যোতি, কাজ করে নিজের হাতে পয়সা রোজগার করো, সেই পয়সা দিয়ে মায়েরা বড় করো, সেই পয়সা দিয়ে মায়েরা স্কুল পাঠাও। আমার বাড়িতে যিনি আসবেন আমার এই সেলাই মেশিনটা দেখাবো। আচ্ছা, আপনার মতে আপনি বিরোধীদের থেকে কোন কোন দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছেন বলে আপনার মনে হয়? আমাদের তো একটাই দিক, উন্নয়ন।
মানুষের মুখের হাসি এবং তাদের অ্যাকসেপ্টেন্স এবং তারা বারবারই পুরনো সকলের এই সরকার এবং সব কিছু নিয়ে যেভাবে কমপ্লেন করছেন আমার কাছে। প্রথমত অনেস্টি, সততা, অনেক 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 গুণ এগিয়ে আছে এবং মানুষের জন্য কাজ করার ইচ্ছে। আপনার কাছে এই লিডারশিপ শব্দটার অর্থ কি? মানে এটা যদি আপনি একটু এক্সপ্লেন করেন তাহলে যুব সমাজ রাজনীতির প্রতি আরো আকৃষ্ট হবে। আমার কাছে লিডার মানে একজনই, আমাদের নেত্রী, এবং যুব সমাজের নয়নমণি আমাদের লিডার অভিষেক ব্যানার্জি। নেতৃত্ব মানে সামনে দাঁড়িয়ে গোটা সমাজকে যিনি এগিয়ে নিয়ে যেতে চাইবেন, সমাজের জন্য ভালো করতে চাইবেন, তিনি লিডার। যে আপনাকে যদি বলা হয় একটা সুপার পাওয়ার দেওয়া হবে, আর সেই সুপার পাওয়ারটাকে কাজে লাগিয়ে আপনি কি করতে চান? পশ্চিমবঙ্গের দুর্নীতিটা মুক্ত করে দেবো। প্রথমত বাংলাটাকে বাঁচাতে চাই। প্রাক ভোটের এই টানটান উত্তেজনায় আমাদের সবার মনেই প্রশ্ন উঠছে যে প্রার্থীদের প্রতিশ্রুতিগুলো কি ভোটের রেজাল্টের পরে 5G স্পিডে আপডেট করবে নাকি 2G স্পিডেই বাফারিং হবে? আচ্ছা, 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? মানুষের সাথে, মানুষের পাশে। এই পশ্চিমবঙ্গকে একটা বাসযোগ্য জায়গা কেউ এখনো করে উঠতে পারেনি। আজ সোনারপুরের মতন একটা জায়গায় ল্যাম্পপোস্টগুলো লাগিয়ে রেখে দিয়েছে, অর্ধেক জায়গায় আলোগুলো দেয়নি। জলের লাইনগুলো বাধ্য হয়েছে ফেলতে, বেশিরভাগ জায়গায় ফেলতে বাধ্য হলেও জলের লাইনটা দেয়নি, জলটা দেয়নি ঘুষ না দিলে। আমি এই ঘুষ মুক্ত পশ্চিমবঙ্গটা দেখতে চাই এবং তার জন্যই আমি আমার প্রাণপাত করব। রাজপুর সোনারপুরে যেটা মেইন সমস্যা আছে ড্রেনেজের, সেটার ম্যাক্সিমামটাই আমরা করতে পেরেছি। যেটুকু বাকি আছে সেটা আগামী 5 বছরে আমি কমপ্লিট করব, এটাই আমার অঙ্গীকার। পুরো সরকারটাকেই গড়তে হবে। এটা বোঝা যাচ্ছে লোকজন খুব বিরক্ত। এই নোংরা অবস্থা যা এত বছর ছিল তা আজও আছে। এনাদের ভিশন এতটাই ফিউচারিস্টিক যে গুগল ম্যাপ কাউকে রাস্তা দেখানোর আগে এনাদের অনুমতি চান, আর আবহাওয়া দপ্তর এনাদেরকে জিজ্ঞেস করেন যে পূর্বাভাসটা কি। ভোটের প্রচারে বেরিয়ে এরকম কোনো ঘটনা হয়েছে যে আপনার চোখে জল এনে দিয়েছে? এই সোনারপুর দক্ষিণ বিধানসভায় 8 থেকে 80 সবাই আমাকে এত ভালোবাসে। 5 বছর কেটে যাওয়ার পরেও যখন আমি রাস্তায় বেরোই, মানুষের কাছে যাই, তখন এত ভালোবাসা, এত সমর্থন, এত আশীর্বাদ পাই, সেটাই আমার চোখে জল এনে দেয় আর কি। বৃদ্ধা মানুষ তারা জড়িয়ে ধরে কাঁদছেন। ভোটের পর এলাকার সমস্যাগুলো কি সিঁড়ি ভাঙা অঙ্কের মতো সমাধান হবে নাকি চলে যাবে এরোপ্লেন মোডে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সমস্ত প্ল্যান প্রতিশ্রুতিগুলো কি শুধু শুনতেই ভালো লাগে নাকি বাস্তবেও দেখা যাবে এর ঝলক? ভোটের মুখে কলকাতা পুলিশের ব্যাপক রদবদল। সরিয়ে দেওয়া হলো কলকাতা পুলিশের 3 যুগ্ম কমিশনারকে। কলকাতা পুলিশের নতুন গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র। আর কোন কোন পদে রদবদল হলো জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, কিছুক্ষণ আগেই ইলেকশন কমিশনের তরফ থেকে একটা নোটিফিকেশন হয়েছে এবং সেই নোটিফিকেশনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, রূপেশ কুমার কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম, তিনি গোয়েন্দা প্রধান ছিলেন, তার জায়গায় নতুন গোয়েন্দা প্রধান হচ্ছেন সোমা দাস মিত্র, তিনি ডিআইজি সিআইডি পদে ছিলেন। এর পাশাপাশি আরো বেশ কয়েকটা সিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছে, যেমন সুদীপ সরকার, যিনি ডিআইজি পার্সোনাল ছিলেন, তাকে কলকাতা পুলিশের নতুন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মিরাজ খালিদের জায়গায় নতুন জয়েন্ট যুগ্ম কমিশনার সদর করা হয়েছে। দেবস্মিতা দাস, এই আইপিএস অফিসার, আগে কলকাতা পুলিশে কাজ করেছেন, বর্তমানে ডিআইজি এসটিএফ পদে ছিলেন, তাকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ইন্টেলিজেন্স পদে নিয়ে আসা হলো। এর সঙ্গে ভিএসআর অনন্তনাগ, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ছিলেন, তাকে কলকাতা পুলিশের নতুন ডিসি সাউথ করা হলো এবং ডিসি নর্থ করা হলো। একসময় মালদার এসপি ছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে এসএসআইবি নর্থ বেঙ্গল ছিলেন প্রদীপ কুমার যাদব, তিনি কলকাতা পুলিশের নতুন ডিসি নর্থ হচ্ছেন। সৈকত ঘোষ ডিসি ভাঙড় ডিভিশন ছিলেন, তাকে কলকাতা পুলিশের নতুন ডিসি সাউথ ইস্ট ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রশান্ত চৌধুরী, এই আইপিএস অফিসারকে ডিসি ইস্ট ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। বেশ কয়েকজন ডিসির তো চেঞ্জ হয়েছেন যারা ছিলেন, কিন্তু তার পাশাপাশি কলকাতা পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ পোস্ট যুগ্ম কমিশনার সদর এবং যুগ্ম কমিশনার ক্রাইম, এই দুটো পোস্টেই কিন্তু রদবদল হয়েছে। কলকাতার নতুন গোয়েন্দা প্রধান হচ্ছেন সোমা দাস মিত্র, যিনি ডিআইজি সিআইডি পদে ছিলেন, এবং নতুন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার হচ্ছেন তিনি সুদীপ সরকার, ইনি এর আগে ছিলেন মিরাজ খালিদ, এবং জয়েন্ট সিপি ইন্টেলিজেন্স পোস্টে ছিলেন সৌম্য রায়, তাকেও কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। কলকাতা পুলিশের নতুন জয়েন্ট সিপি ইন্টেলিজেন্স হচ্ছেন দেবস্মিতা দাস। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।